ব্রাজিলিয়ান মিডিয়ার তথ্য মতে কার্লো আনচেলত্তি 24 জনের একটা তালিকা করেছেন, যেই 24 জনকে নিয়ে তিনি বিশ্বকাপ যাত্রা করবেন। বলে রাখা ভালো, এই 24 জন থেকে যদি কেউ ইনজুরিতে পড়েন, অর্থাৎ সেই ইনজুরি থেকে বিশ্বকাপের আগে আর ফিট হয়ে ফিরে আসা সম্ভব নয়, তাহলে সে জায়গায় বিকল্প কাউকে নেওয়া হবে। প্রশ্ন একটাই, নেইমার কি এই তালিকায় আছেন? চলেন পুরো তালিকাটা একটু দেখি এবং বিশ্লেষণ করি। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। একই সাথে যে কোনো পরিস্থিতির জন্য আপনি এখন থেকে নিজেকে প্রস্তুত রাখতে পারবেন। গোলকিপিং পজিশন নিয়ে আমার মনে হয় না কারোর কোনো বিতর্ক আছে বা সন্দেহ আছে। অ্যালিসন বেকার, বেন্তো এবং এডারসন এই তিনজনই যাচ্ছেন। এখন আসেন ডিফেন্স নিয়ে একটু আলোচনা করি। ডিফেন্সে আসলে যাদেরকে জায়গা দেওয়া হচ্ছে সেই জায়গায় বিতর্কের জায়গা খুবই কম। আপনি যদি দুই ফুল ব্যাকের কথা বলেন, রাইটে এবং লেফটে, দানিলো, যেই দানিলোকে আপনারা অপছন্দ করেন, এটা নিয়ে একটা বিতর্ক আছে। সেই দানিলোর সাথে থাকবেন হচ্ছে ওয়েসলে, আর অপর প্রান্তে থাকবে হচ্ছে আলেক্সান্দ্রো এবং ডগলাস সান্তোস। এই যে চারজন প্লেয়ার, চারজনকে ফুল ব্যাক হিসেবে রাখা হয়েছে। এই জায়গায় বিতর্ক শুধুমাত্র আমার মনে হয় ব্যক্তিগতভাবে দানিলোকে নিয়ে, আর মনে হয় না খুব একটা বিতর্ক আছে। হ্যাঁ, বিতর্কের একটা জায়গা আছে, সেটা হলো ওয়েসলিকে নিয়ে। তার কারণ সে এত বেশি অফেন্সিভ ফুটবলার। ওই জায়গাটায় ইবানেজ আজকে যেই ধরনের পারফরমেন্সটা দেখিয়েছেন, অর্থাৎ ক্রোয়েশিয়ার বিপক্ষে, সেই জায়গাটায় ইবানেজকেও যদি বিবেচনা করা হয় তাহলে বোধহয় ভুল হবে না। কিন্তু ওয়েসলেকে আপনি কি করবেন? বাদ দিতে পারবেন? আপনি বাদ দিতে পারবেন কিনা জানি না, কিন্তু আনচেলত্তির মাইন্ডসেট বলে তিনি অফেন্সিভ ফুলব্যাকের চেয়ে ডিফেন্সিভ ফুলব্যাকদেরকে বেশি প্রায়োরিটি দেন। সেই যাত্রায় যদি কার্লো আনচেলত্তি বিশ্বকাপের মঞ্চে এইটার মিলিতাওকে সুযোগ দেন রাইট ব্যাক হিসেবে, আপনি অবাক হবেন না এবং এটা ঘটতে পারে। এবার আসেন ডিফেন্সের দিকে, যেখানে আপনি 5 জনকে দেখতে পারবেন। মার্কুইনহোসের সাথে আপনি গেব্রিয়াল মেঘালাসকে দেখতে পারবেন, ব্রেমার, লিও পেরেরা এবং এইটার মিলিতাও, এই 5 জনকে আপনি দেখবেন। এই 5 জন যদি চলে যায় তাহলে ফুল ব্যাকে 4 জন, ডিফেন্সে 5 জন, তাহলে হলো মোট 9 জন। আর এই 9 জনের সাথে যদি আপনি গোলকিপার 3 জনকে অ্যাড করেন তো সেখানে চলে যায়, মোট হয় 12 জন। তাহলে 12 জনের স্লট শেষ, বাকি আছে 12 জন। তাহলে মিডফিল্ড নিয়ে এবার চলেন একটু কথা বলি। মিডফিল্ডে যাদেরকে জায়গা দেওয়া হচ্ছে সেই জায়গায় একেবারে এক্সপেক্টেডলি ক্যাসিমিরোর সাথে স্টার্ট করবে ব্রুনো গিমারাইজ, ব্যাকআপ হিসেবে ফ্যাবিনহো এবং আন্দ্রে সান্তোস। এবার প্রশ্নটা হলো, দানিলো সান্তোস যেই ধরনের পারফরমেন্সটা করেছে, অর্থাৎ যে উজ্জ্বল পারফরমেন্সটা করেছে, আপনি কি তাকে বাদ দিতে পারবেন? সেই সুযোগটা আছে? নাই। তাহলে এই 5 জনকে নিয়ে যদি আপনি রাখেন, তাহলে ঘটনাটা দাঁড়ায় হচ্ছে 12 আর 5 17 চলে গেল। বাকি কয়টা আছে একটু গুনে দেখেন। এবার আসেন ফরওয়ার্ড লাইনে। ফরওয়ার্ড লাইনে লুইস হেনরিক যথেষ্ট পরিমাণ পোটেনশিয়াল এবং তাকে রাখা হবে বিশ্বকাপের স্কোয়াডে, এটা আপনি ধরে নেন। তাহলে স্টার্ট করবে কে? এস্তেভাও নিঃসন্দেহে। এস্তেভাওর সাথে থাকতেছে হচ্ছে লুইস হেনরিক। হেনরিকের সাথে আপনি অপর প্রান্তে ভিনিসিয়াস জুনিয়র এবং আপনি দেখবেন সেখানে মার্টিনেল্লিকে। তাহলে এখানেও চলে গেল 4 জন। তাহলে 4 জন যদি চলে যায় তাহলে 17-র সাথে আপনি 4 যোগ দিলে কত হয়? 21। বাকি আছে তাহলে 3টা। এই 3টাকে কে? রাফিনহা, জোয়াও পেদ্রো, একই সাথে ম্যাথুস কুনহা। এই 24 জন প্লেয়ার মোটামুটি ফিক্সড। বিশ্বকাপে যাত্রা করবে তো 26 জনের মতো, না? তাহলে এই 2 জন, যে বাকি 2টা স্লট ফাঁকা আছে, এই 2টা স্লটে আপনি কাকে রাখবেন? আজকের পারফরমেন্স, অর্থাৎ ক্রোয়েশিয়ার বিপক্ষে যে ম্যাচটা আপনারা দেখেছেন, সেই ম্যাচে 2টো নাম তো খুব উজ্জ্বলভাবেই মোটামুটি আপনি দেখতে পেরেছেন। একটা হচ্ছেন এন্দ্রিক আর একটা হচ্ছে ইগোর জেসুস। এই 2 জনকে যদি আপনি নিয়ে ফেলেন তাহলে আপনার তো আর স্লট নাই। এর মানে কি ব্রাজিলিয়ান মিডিয়া এখন থেকেই কি নেইমারের এগেনস্টে যাওয়া শুরু করে দিল, নাকি পুরো পরিস্থিতিটা এমনভাবে তৈরি করা হলো যে নেইমার না হলেও চলবে? এরকম পরিস্থিতি যদি মিডিয়া তৈরি করে দেয় তাহলে আসলে দুঃখ রাখার জায়গা হবে না। নেইমার জুনিয়রকে স্কোয়াডে আসলে রাখা উচিত। নেইমারকে ছাড়া ভাবা যায় না ব্রাজিল দলটা। এই যে দেখেন, মানে ইগোর জেসুস এবং এন্দ্রিক, এই 2 জনকে যুক্ত করলে স্কোয়াডে আর জায়গা নাই। একই সাথে নেইমারকে না রাখার আক্ষেপটাকে আপনি ভুলতে পারবেন। এখন নেইমারকে যদি আপনি দেখেন, বাদ দিবেন কাকে? একজনের নাম আপনার বলতে হবে, এবং এই বিপদটা আপনার উপরেই ফালানো হয়েছে বা আমাদের উপরে ফালানো হয়েছে যে এখন আপনি বাদ দিবেন কাকে, একটু চিন্তা করেন। যে কাউকে আপনি বাদ দিতে পারেন, আপনি নেইমারকে ওখানে ঢুকাবেন, এটা প্রত্যেকটা ফ্যানের প্রত্যাশা। কিন্তু ব্যক্তিগতভাবে ইবানেজকে আজকে যেভাবে দেখেছি, তাতে ওয়েসলের জায়গায় ইবানেজকে যদি রেখে দেওয়া হয় খুব একটা অবাক হব না, এবং ওই জায়গাটা আসলেই যথেষ্ট পরিমাণে ভালো একটা সার্ভিস তিনি দিয়েছেন। কিন্তু এই এত সবের পরেও আপনি দেখেন লুকাস পাকেতা ফর্মে নাই,
তার মতন প্লেয়ারের এখন স্কোয়াডে জায়গা হবে না। তারপরে বিশ্বকাপের এখনও তো বেশ সময় বাকি, আমি আবার বলছি এখনও কিন্তু বেশ সময় বাকি, অনেকেই ঝরে যেতে পারে এখান থেকে এই লিস্টে। কিন্তু এক্সপেক্টেডলি নেইমারকে ফিট হওয়ার যে চ্যালেঞ্জটা ছুড়ে দেওয়া হচ্ছে এবং একটা 24 জনের একটা স্লট তৈরি করে ফেলা হয়েছে, বুক করা হয়েছে, 2টা ফাঁকা আছে, যে এই সব কিছু মিলাই তো নেইমারের উপরে একটা প্রেশার, রাইট? তো এই যে প্রেশারটায় ফালানো হইলো বা এই প্রেশারটায় যে মানে ফালানো হচ্ছে নেইমার জুনিয়রকে এবং ভক্তদেরকেও, এইটা কি আসলে খুব একটা ভালো বার্তা দেয়? প্রতিযোগিতা সুস্থ প্রতিযোগিতা হতেই পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু দিন শেষে নেইমার জুনিয়র এই দলটার জন্য যা করেছেন, মানে এছাড়া ব্রাজিলের জার্সিতে যেটা করেছেন সেটা আসলে কেউ অস্বীকার করতে পারবে না। দিন শেষে ওই অপেক্ষাটাই করতে হবে যে আসলে নেইমার সুযোগ পাবেন কিনা এবং ফিটনেসগত সমস্যাটা দূর করতে পারেন কিনা। এই প্রশ্নের বাইরেও আপনাকে আমাকে যে কোনো একটা কিছুর জন্য আসলে প্রস্তুতি নিতে হচ্ছে এখন থেকে। কি না কি ঘটে যায়, কার্লো আনচেলত্তি কী ধরনের ঘোষণা দিয়ে বসেন, উইথ নেইমার নাকি উইদাউট নেইমার। আমি জানি এখন আপনারা অনেকেই বলবেন নেইমার বিশ্বকাপে না গেলে আমরা বিশ্বকাপ দেখবো না, এই করবো না সে করবো, অনেক কিছু বলবেন আপনারা, কিন্তু দলটা ঘোষণা হয়ে গেলে না একটা চাপা কান্না ভেতরে কাজ করবে, যেই চাপা কান্নায় আর বিশ্বকাপের আমেজটা থাকবে না। নামটা যেহেতু নেইমার জুনিয়র, ভক্তদের হৃদয়ে ওই নামটা এমনভাবেই গেঁথে আছে যাকে ছাড়া তারা বিশ্বকাপ কল্পনা করতে পারে না। স্কোয়াডে এমন কোনো ব্যক্তি কি আছেন যাকে আপনি বাদ দিতে চান? নামটা বলবেন, যৌক্তিক কারণ উল্লেখ করবেন, আমি আপনার সেই কারণগুলো নিয়ে পরবর্তীতে প্রয়োজনে আলোচনা করব। আপনারা কে কী মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।